নমস্কার, রয়েছেন কবিরের সঙ্গে। আজকে থাম্বনেলে আপনি যেটা দেখছেন সেটা কিন্তু সর্বৈব সত্য, কারণ ইতিমধ্যেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম অত্যন্ত ভালো ফল করেছিল, সেখানে মীনাক্ষী মুখার্জি, যদিও এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি তাই আমরাও বলতে পারি না, কিন্তু মীনাক্ষী মুখার্জি সেখানে জনসংযোগ এবং অর্থ সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ঝড় তুলেছেন। উন্মাদনা, আলোড়ন তৈরি হয়েছে সেখানকার মানুষদের মধ্যে এবং সিপিআইএম কর্মীরা থেকে নিয়ে অত্যন্ত উজ্জীবিত প্রচার করে চলেছেন এবং মানুষ এগিয়ে আসছেন। সে আপনারা নিয়মিত আমার চ্যানেলে এবং অন্যত্রও হয়তো দেখছেন। এবং প্রতীকুর রহমানকে কেন্দ্র করে যে একটা আবর্ত তৈরি হয়েছিল সেটা এখন ক্লোজড চ্যাপ্টার, সেটা অতীত। যে একটা ঝড় উঠবে আশা করে গিয়েছিল, সেই প্রত্যাশা কিন্তু শাসক দলের পূরণ হয়নি। নওশাদ সিদ্দিকী আজকে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের কি জানিয়েছেন, একদম খুব পাকাপোক্ত একটা জোট, একটা নির্বাচনী জোট এবং রাজনৈতিক মঞ্চ তৃণমূল এবং বিজেপি বিরোধী তাদের মতে গড়ে উঠছে। প্রতিবেদনটি দেখুন, নওশাদের কথা শুনুন এবং মীনাক্ষী মুখার্জির প্রচারের এক্সক্লুসিভ ছবি দেখুন এবং অতি অবশ্যই সেখানকার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ কী বলছেন, সেখানকার ছাত্রনেতা বাদশাহ দাস কী বলছেন, সবটা শুনুন। আপনার মতামত জানান এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার মতো সাধারণ মানুষের খবর আরও বেশি বেশি করে সবার কাছে পৌঁছে যায়। মনেও করি তুমি মাথায় ঘাটটা দেবে, বাচ্চা মেয়েরা তো মনে করে কি আছে রে, ওই জন্য আসার যে সময় আসো সেই সময় তো অ্যাভেলেবেল থাকি না। আমিও আসল বিভিন্ন ইয়েতে অসুস্থ দৌড়তে হয় আমাকে, ওই সব এতে ব্যস্ততায় থাকি। আজকে দাদা বলেছিলেন, কিন্তু আজকে আবার উপোস কাপাস ছিল, পুজো দিতে গেছিলাম, সেগুলোও আছে। কিছু উপায় নেই, বংশ পরম্পরায় হয়ে আসছে, নিতেই করে নিয়ে যেতেই হবে। তো সেই সব করে ফিরছি, ভিড়টা দেখে আলাম তাহলে কি ব্যাপার চলে গেল নাকি ভাবছি। আমি বলেছি অনেক না, উনি আমায় বলেছিলেন, তা আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করবো, কিন্তু এত ভিড় আর ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেল। ঠিক আছে ভালো থেকে সঙ্গে থাকতে হবে নিশ্চয়ই সব। আর এখন পার্টির ফান্ড কালেকশন চলছে, পার্টিকে সাহায্য জানে করে দেবেন। ওনারা আসেন আমার কাছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ভালো থাকবেন। কি বলো? সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2 ঘন্টার অধিক আমাদের মিটিংটা, 2 ঘন্টা 1.5 ঘন্টার অধিক মিটিংটা চলেছে আমাদের। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে, আলোচনার মাধ্যমে উঠে এসেছে বিমান স্যার, আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা ফাইনাল করব। কতগুলো আসন আপনারা দাবি করেছেন? দেখুন, আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত হয় না। যখন চূড়ান্ত হবে, প্রথম আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। জোরটা হচ্ছে। হ্যাঁ, আর কটা সিট নিয়ে কোনো প্রশ্ন নেই, দুপক্ষই আপনারা সে তো আছেই তো। ঐক্যমত হ্যাঁ, অনেক কতগুলো আসনে ঐক্যমত হয়েছে? কয়েকটি সিটে ঐক্যমত আমরা করতে পারছি না। সেই সংখ্যাগুলো যখন একবারই ফাইনালি বলবো, বোথ সাইডই আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল, আইএসএফ এর দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে, বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আচ্ছা, বামফ্রন্টের জন্য ফরওয়ার্ড ব্লকের একটা সমস্যা তৈরি হয়েছিল, একই আসন যদি ফরওয়ার্ড ব্লকও দাবি করে এবং আইসিপিও দাবি করে, সেক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হয়েছে। না, 2021 যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন, বামেরা আমাদেরকে সিট দিয়েছিলেন আপনার দেগঙ্গা, সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। ওই ধরনের আর না এবছরে হয়, সেই জন্য একটু আলোচনা আমাদের বেশিক্ষণ লাগলো। সর্বাত্মক জোট হচ্ছে, এটা কি আমরা বলতে পারি? অবশ্যই সারা রাজ্য জুড়েই যেতে হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, যেগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো। আপনারা তো বামেদের সঙ্গে আছেন, আলাদাভাবে অন্য কোনো সংগঠন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আইএসএফ কি আলাদাভাবে? না, যারা আসছে সেটা আলোচনা করতে আসছে, আমরা সবকেই বামেদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যে বামেদের যেহেতু চেয়ারম্যান আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের বিমান বসু স্যার, তার কাছে আমরা ফরওয়ার্ড করছি। না, সেইগুলো পাবলিক ডোমেন এখন বলবো না, যখন
পাবলিশ করবো, যখন ফাইনালাইজড হয়ে যাবে সেগুলো করবো। এবারে কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। যদি শতাংশের দিক দিয়ে বলেন তাহলে কত শতাংশ সিটের আর কোনো সমস্যা নেই? দেখুন ওটা এখনো বলবো না, আগামীকাল মিটিং বসবো তারপরে ফাইনাল। আচ্ছা, এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই ভোটগুলো টানতে যে জোট হচ্ছে, জোট ঐক্য, এই জোটের মধ্যে কাদের পক্ষে সবচেয়ে বেশি ভোট টানার পক্ষে গুরুত্ব বলে? দেখুন সংখ্যালঘু বা সংখ্যাগুরু কারা শান্তিতে আছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15টা বছর ধরে বলুন তো? কেউ শান্তিতে আছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দুরবস্থা, প্রাইমারি স্কুল প্রায় 25,000 বন্ধ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু কি সংখ্যালঘু মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না? প্রান্তিক সমাজের, শ্রমজীবী সমাজের মানুষের ছেলেমেয়েরা, সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আছে। সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে আমরা পাচ্ছি না। শুধু কি মুসলমানরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, নন মুসলিমরা কি পাচ্ছে না? আমরা দেখুন ব্যক্তিগত কার ক্যারিশমাতে কত ভোট টানছে সেটা নয়, আমরা ঐক্যবদ্ধ, ইউনিটি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যালঘু সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো, এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে সেখানে আমরা কি কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসলে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টার সরকারি হসপিটাল বানাবো। এ ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়ের সাথে সাথে পাবলিশ হবে। 21-এর তুলনায় কি 26-এ আপনারা অন্য জায়গাতেও আসন অবশ্যই, বিগত 5 বছর ধরে আমরা তো মাঠে ময়দানে থেকে লড়াই করেছি। গতকাল রাত পর্যন্ত আমাদের উপর আক্রমণ চালিয়েছে ভাঙড়ে, আপনারা দেখেছেন। শুধু ভাঙড় না, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। রমজান মাসে তৃণমূলের হানমাত্রাও ছাড়ছে না, রোজাদারদের উপর আক্রমণ চালাচ্ছে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের সংগঠন ব্যাপ্তিক হয়েছে বলেই তাদের মার খেতে হচ্ছে। স্বাভাবিকভাবে পার্টিগুলো তো তার ভ্যারিয়াস জায়গাতেই আমরা দেবো। 26-এ কি আবার নৌসাদ সিদ্দিকী ভাঙড়ি? আমাদের পার্টি ডিসাইড করবে, আছে নেতৃত্বরা, পার্টির কোর কমিটি, রাজ্য কমিটি আলোচনার ভিত্তিতে। দেখুন আমি ওই বিষয়ে এক মুহূর্তে মুখ খুলব না। আর আমাদের জেলা পার্টির ফান্ড ছোট ছেলে আমাদের জেলা পার্টির ফান্ড কালেকশন চলছে, 100 টাকা যাও পারলে আমাদের সাহায্য করবে। আমাকে নিতে হবে। হিনা যাও, তুমি পাশে যাও। ওই 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 এদেরকে সারা সামনে বলবি তো আমাকে আমি এগিয়ে যাবো, কাট করিস না ওকে, কাট করিস। এখানে ডান দিকে তাকিয়ে দেখো, গ্যালারিতে কত লোক ওখানে দাঁড়িয়ে। সবাইকে সঙ্গে থাকতে হবে। আমি টিভিতে দেখছিলাম, এটা অরিজিনাল আমার সামনে দেখছি, মোবাইলে দেখেছি। স্টিল, স্টিল ছবি, শুধু ছবি নয়। রমেশ দা, রমেশ লড়াই দেখায় টিভিতে, তোমারই ছবি বেশি। যে চুরি করবে তাকে দেখাবে।
বাস এবার নিয়ে চলে যাবো, আর ছাড়বো না, আর ছাড়বো না। আসছি, সঙ্গে থাকবেন। টাটা। ভাবি কিছু বলবে বলো, কি হলো? মুন্না সাইড দিয়ে এই সামনেটা ছাড়ো, সামনেটা সামনেটা সে একটু বুঝছে আর ওদের সাথে একটু ছবি তুলে দিবি। একদম শুধু ওই পেজটার একটা ভালো ভিডিও। কোন থেকে দাঁড়িয়ে আছে? এই সব কথা বলো না। বকুলদা, বকুলদা, একটু ওরা একটু তোমার সাথে ছবি তুলবে। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, সবাই মিলে উত্তরপাড়ার মানুষ আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের পক্ষে কিভাবে মানুষ নেমেছে। কিন্তু রাজ্য জুড়ে আজকে যে রাজনীতি চলছে, একদিকে ধর্মীয় বিভাজনের রাজনীতি, আর একদিকে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি, মানুষের কর্মসংস্থান নেই, বেকারত্ব প্রতিদিন বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নতুন নতুন প্রকল্প বেরোচ্ছে। প্রকল্প বেরোনো ভালো কথা, প্রকল্প বেরোচ্ছে, যুবসাথী বলুন, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়েছে, ভালো কথা। কিন্তু যে বাড়িতে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়লো, সেই বাড়ির বেকারটা যুবকের কাজটা কি হলো? কাজ তো হলো না। আর যে বেকার যুবকটা স্বপ্ন দেখছে যে আজকে রুটি রুজি কর্মসংস্থানের ব্যাপারে, বা যে যুবকটা স্বপ্ন দেখেছিল যে তার একটা চাকরি হবে কোন স্কুলে, তার এসএসসি তে পরীক্ষাটা হচ্ছে না, পিএসসি তে পরীক্ষাটা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি পিএসসি পরীক্ষা হচ্ছে না, সেই জায়গায় নতুন করে কোনো নিয়োগ নেই, পৌরসভা পঞ্চায়েতের নিয়োগ নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রুটি রুজি কর্মসংস্থানের প্রশ্নে লাল ঝান্ডা লড়াই চালাচ্ছি। এই লড়াইতে সামনে সারিতে দাঁড়িয়ে মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছচ্ছি, মানুষের আশীর্বাদ ভরসা ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, গতবার এখানকার যিনি তৃণমূলের এমএলএ ছিলেন তাকে দেখতে পাওয়া যায় না, এরকম একটা অভিযোগ আপনারা করেন, এবং আজকে দেখতে পাচ্ছি একই সঙ্গে যে আপনাদের এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের ঢল, প্র্যাকটিক্যালি মিছিলের মতো। কিসের ইঙ্গিত, কি বুঝতে পারছেন? মানুষ তার দৈনন্দিন জীবন যন্ত্রণার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছে, বাংলাকে বাঁচাতে গেলে বামপন্থার পুনর্জাগরণ জরুরি। বামপন্থী শক্তিকে না আনলে মানুষের দৈনন্দিন রুটি রুজির লড়াইয়ের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো চাপা পড়ে যেতে পারে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, রাজ্য জুড়ে। এটাই এখন সবচাইতে জরুরি। সে কৃষকের ফসলের দাম পাওয়া হতে পারে, ক্ষেত মজুরের ন্যূনতম মজুরি পাওয়া হতে পারে। আমাদের রাজ্যে অসংখ্য অসংগঠিত শ্রমিক এবং রাজ্য থেকে রাজ্যের বাইরে যাওয়া প্রচুর পরিযায়ী শ্রমিক, এদের দৈনন্দিন সমস্যার বিষয়ে সবটা এ নিয়ে লড়াই। তার উপর বেকারি আছে, মূল্যবৃদ্ধি আছে, এগুলো তো একদম এই ইস্যু। এই সবটা নিয়েই লড়াই চলছে, রাস্তায় নেমে লড়াই চলছে। কার্যত মীনাক্ষীদের নেতৃত্বে এই লড়াই চলছে।
মীনাক্ষী নেতৃত্বে ইনসাফ যাত্রা হয়েছে, বেকারি, মূল্যবৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের সমস্যায় সব নিয়ে বাংলা ভাষায় যাত্রাও হয়েছে, সেখানেও নেতৃত্ব দিয়েছেন মীনাক্ষী। আমাদের একটা সুযোগ এসেছে এই জনসংযোগ কর্মসূচিতে, মীনাক্ষীকে আমরা পেয়েছি। মানুষ তার কাছে তাদের মনের কথা বলছে, এটাই গত কদিন ঘুরে দেখলাম। মানুষ নিঃসংকোচে একটা জায়গা থেকে বলছেন। আমার মনে হয়েছে আসলে কোনো না কোনো ভাবে এটা বুঝেছেন এরাই পারেন এই যন্ত্রণার বিষয়গুলি নিয়ে আগামী দিনে একটা সমাধানের পথ খুঁজতে। রাতারাতি কোনো ম্যাজিকের আলাদিনের প্রদীপ নেই যে এই সমাধানগুলো হয়ে যাবে, কিন্তু কথাগুলো বলা, এই যে যার কথা বললেন যিনি জিতেছিলেন উত্তরপাড়া বিধানসভায়, শিল্পী হিসেবে তিনি কত দক্ষ তা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তিনি তার যে ন্যূনতম কাজ সেটুকু করবার তাগিদ বোধ করেননি। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তিনি 5 বছর ধরে বিধানসভার সমস্ত সুবিধা ভোগ করলেন, কিন্তু বিধানসভা অঞ্চলের মানুষের সমস্যা নিয়ে বিধানসভায় বলা এবং সেখান থেকে ফিরে এসে মানুষের কাছে আবার সেই কথাগুলো তুলে ধরা, এর কোনোটাই দায়িত্ব তিনি পালন করেননি। ফলে মানুষ বুঝেছে এটা শুধু এখানকার ব্যাপার না, গোটা রাজ্য জুড়েই চলছে। নিজেদের মধ্যে কে কত বেশি এই সময়ে উপার্জন করতে পারেন এটারই প্রতিযোগিতা চলছে। দুর্নীতি চরম জায়গায়, উত্তরপাড়ার বাইরে না, উত্তরপাড়া বিধানসভায় 2টো পৌরসভা আছে, 3টে পঞ্চায়েত আছে। এখানকার অভিজ্ঞতা সবাই দেখছে। আগে জনপ্রতিনিধিদের দেখতো, এখনকার জনপ্রতিনিধিদের দেখছে কি পরিমাণ সম্পত্তি, কি পরিমাণ আয় তারা করেছেন। এই একটা না একটা সময় মানুষ বুঝবেনই এর উৎস কি, কোথা থেকে পেলো এত কিছু। কিন্তু আমাদের কাছে মুশকিল হচ্ছে এই বিধানসভা ভোটটায় যদি মানুষের এই যন্ত্রণাকে যথাযথভাবে তুলে ধরতে না পারি, আমরা তার বিকল্প খোঁজার পথ আমরা যদি বার করতে না পারি, আবারও আগামী 5 বছর বাংলা পিছিয়ে যাবে। বাংলা বাঁচানোর লড়াই আমরাই লড়ছি, সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা, যার সামনের মুখ হচ্ছেন মীনাক্ষী মুখার্জি। ফলে মীনাক্ষীকে নিয়ে এই লড়াই চলছে। স্যার 2006 থেকে 2011 আপনি এখানকার নির্বাচিত বিধায়ক ছিলেন। 2011 অনুপ ঘোষাল এখান থেকে জিতেছিলেন এবং প্রবীর ঘোষাল যিনি এখানকার তৃণমূল বিধায়ক ছিলেন, পরে তিনি বিজেপিতে চলে যান। 2016 বিজেপিতে চলে যান, তিনি বিজেপিতে চলে যান। এবারে তিনি এখন তৃণমূলে আছেন। এই দল বদলের আবহে, রং বদলের আবহে একটি জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে মীনাক্ষী মুখার্জির মতো নেত্রীকে আপনারা দিনের পর দিন ধরে এখানে সাংগঠনিক ভাবে ব্যবহার করছেন। আমি আপনার উত্তরটা জেনেই জিজ্ঞেস করছি, কি হতে পারে জেনেই জিজ্ঞেস করছি। এবারে কি উত্তরপাড়ায় সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থীর নাম মীনাক্ষী মুখার্জি? এটা এখন বলতে পারবো না। মীনাক্ষীকে আমরা পেয়েছি পার্টি নেত্রী হিসেবে, আমরা মীনাক্ষীকে পার্টি নেত্রী হিসেবেই মানুষের কাছে নিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছি। ক্যান্ডিডেট কে হবে না হবে না কদিন বাদেই সবাই জেনে যাবে। আলটিমেটলি একটা জিনিস পরিষ্কার, এবারের এই বিধানসভা নির্বাচনে নেতৃত্বে থাকবেন কম বয়সীরাই, যার অন্যতম মুখ হবেন মীনাক্ষী মুখার্জি। তিনি কোন জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা আর কদিন বাদে জানা যাবে। হ্যাঁ, উত্তরপাড়ায় যদি আমরা পাই তাহলে আমরা জানকবুল লড়াই করব, মীনাক্ষীর জন্য নয়। এই যে বললাম, পার্টির নেতৃত্বে বামপন্থার পুনর্জাগরণের যে কর্মসূচি গোটা রাজ্য জুড়ে আমরা নিয়েছি, সেখানে মীনাক্ষীকে মুখ হিসেবে রেখে আমরা উত্তরপাড়াতেও লড়াই করবো যদি আমরা ক্যান্ডিডেট হিসেবে পাই। কিন্তু এটা এখনো ফাইনাল হয়নি। আমি সম্ভাব্য কথাটাও বলতে নারাজ, কারণ পার্টি আলটিমেটলি একা সিদ্ধান্ত নেওয়ার মালিক নন। পার্টির সঙ্গে বামফ্রন্ট আছে এবং আপনারা জানেন এবারে বামফ্রন্টের বাইরেও একাধিক বাম দল, তাদের সঙ্গে কথা চলছে এবং সে কথাও খুবই ফলপ্রসূ। আমি গতকালই রাজ্য সম্পাদকের বক্তব্য শুনেছি, আপনারাও জেনেছেন, সিপিআইএমএল বিশেষ করে। ফলে একটা নতুন জায়গা তৈরি হবে। আমরা এটাই চাইছি, বাম পরিসর বাড়ানো, যাতে বামপন্থার পুনর্জাগরণ প্রকৃত অর্থে কথার কথা না হয়ে কার্যকর হয়। এটাই।